নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জুলাই আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা সামনে রেখে নতুন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং সংবিধান সংস্কারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ঐক্যমতের চেষ্টা করা এবং গণভোটকে সামনে রেখে বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজম খান অ্যাডভোকেট এবং তার জনাব আহমেদ আজম খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আজম ভাই, আপনাকে স্বাগত। আবারও স্ক্রিনে আপনাকে দেখতে পাচ্ছি আর কি প্রথমবার। আমাদের সাথে আরও থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন নিজে নিজে, মানে আমাদের প্রডিউসাররা এখানে যায় নাই, তার জন্য স্যারকে আরেকটা ধন্যবাদ দিতে চাই। স্যার একলাই যুক্ত হয়েছেন এখান থেকে। তবে আমি প্রথম প্রশ্ন একটু আজম ভাইয়ের কাছে বলতে চাই, স্যার আপনার অনুমতি নিয়েই, কিন্তু এই প্রশ্নটার ব্যাপারে আপনার মতামত আমি জানতে চাই। আজম ভাই, আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে এইটা আমি জানি যে রাজনৈতিক বিজ্ঞানের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকবে যে কেন বিএনপি এবং জামায়াত পরস্পরকে শত্রু জ্ঞান করতে শুরু করলো এবং এটা কখন থেকে। আমাদের এই প্রশ্ন হচ্ছে এই কারণে যে বিএনপি এবং জামাতের মধ্যে আমরা বড় ধরনের আদর্শিক বদল বা পরস্পরমুখী অবস্থা, বিরোধী অবস্থান আমরা কখনো দেখি নাই। কিন্তু এর আগে কি এমন হইল যে জামাত এবং বিএনপি পরস্পরের প্রচণ্ড শত্রুতে পরিণত হইল এবং জামাত এবং বিএনপি এখন বাংলাদেশের রাজনীতিতে আর্চ রাইভাল হিসেবে পরিচিত থাকবে? এটা 5 আগস্টের পরে হয়েছে আহমেদ আজম ভাই, আমাদের পর্যবেক্ষণে এটা কেন হয়েছে এটা আমরা জানতে চাই। এবং একজন আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনীতি বিজ্ঞান পর্যবেক্ষক প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছেও আমরা এটা জানতে চাইবো। আগে আজম ভাই আপনার কাছে একটু শুনি। যে বিএনপি এবং জামায়াতের সাথে দীর্ঘদিন একটি আদর্শিক সম্পর্ক ছিল, এই কথাটি সঠিক নয় খালেদ। আসলে আমরা সব সময়ই বলেছি যে বিএনপি এবং জামায়াত সহ যে আরো অন্যান্য দলের জোট ছিল সেটা শুধুমাত্রই নির্বাচনী জোট ছিল, আন্দোলনের জোট ছিল, কখনোই আদর্শিক জোট ছিল না। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে, বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে, সেই ক্ষেত্রে জামায়াতের আদর্শ ভিন্ন। কাজেই জামায়াতের সাথে আমাদের কখনো আদর্শিক সম্পর্ক ছিল না, ছিল শুধুমাত্রই আন্দোলন এবং নির্বাচনের জন্য একটা সখ্যতা বা মনে করতে পারেন সম্পর্ক বা অ্যালায়েন্স। এখন এই 5ই অগাস্টের পর আমরা তার আগেই আমরা কিন্তু এই জোটকে অকার্যকর করেছি এবং আমরা বলেছি যে আমরা সমমনারা একসাথে চলবো, কিন্তু জোটের প্রয়োজন নেই। এভাবেই কিন্তু বেশ কিছুদিন চলে এসছিল। 5ই অগাস্টের পর জামায়াত সেই আগের মতোই একলা চলো নীতি নিয়ে বা তার সাথে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল নিয়ে চলছে। আমরা গণতন্ত্র মানে বেশ কিছু রাজনৈতিক দল নিয়ে চলছি। সেক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন যে এত শত্রুতায় পরিণত হলো কেন, আমি বলবো যে এটাও ভুল ধারণা। বিএনপির সাথে জামায়াতের কোনো শত্রুতা নেই, আছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা গণতান্ত্রিক রাজনীতিতে যে গণতন্ত্রের সৌন্দর্য, এক এক রাজনৈতিক দলের এক এক আদর্শ, সেই আদর্শ থেকে তার বক্তব্য সে প্রচার করে। সেই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের বক্তব্য নিশ্চয়ই আলাদা হবে, যেহেতু আলাদা সংগঠন, আলাদা আদর্শ, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা হবে। এবং সেই ক্ষেত্রে যখনই মিল খুঁজে না পাওয়া যায় তখন গণতান্ত্রিক যে পদ্ধতি, যে একের বক্তব্য নিয়ে অন্যজনের মধ্যে যে বাক বিতণ্ডা, সেটাও এক ধরনের গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র চর্চায় এটা চলতেই পারে। গণতন্ত্র চর্চাটা তো আপনার রেল লাইনের মতো সমান গতিতে চলবে, মিলবে না এক রাজনৈতিক দলের সাথে
অন্য রাজনৈতিক দলের। আজব ভাই, আপনার অনুমতি দিলে আমি খালি আপনাকে 4টা ঘটনা মোটা দাগে স্মরণ করে দিতে চাই। জামায়াতকে রাজনীতি বাংলাদেশে করতে দিয়েছে বা ফেরত এনেছে কিন্তু বিএনপি। গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিএনপির যে প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটা আবার 1991 সালে মতিউর রহমান নিজামী ভোরের কাগজে সাক্ষাৎকার দিয়ে এটাকে বলেছেন। 3 জোটের রূপরেখায় জামাতে ইসলামীকে কোনো দল নিবে না, সেরকম একটা কথা ছিল। বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে নিয়ে 1991 সালের নির্বাচনী জোট করেছে। জামায়াতকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং জামায়াতের আদর্শ এবং নেতৃত্বকে সবসময় বিএনপি আলাদা করে ভ্যালু করেছে। 1991 সালের ঘটনা বলছি। সর্বশেষ যুদ্ধ অপরাধের বিচারের মানে যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত নেতাদের যখন বিচার করা হয় তখনও বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ থেকে এর প্রচণ্ড প্রতিবাদ করা হয়েছে, এই কথা বলে যে এইটার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। আমরা যদি সবগুলি ঘটনা দেখি তাহলে দেখব যে দশকে দশকে বাংলাদেশে জামাত ইসলামীর যে রাজনীতি সেইটা বিএনপি শুধু এন্ডোর্সই করে নাই, বিএনপি সেই জায়গায় প্রচণ্ড স্পেসও দিয়েছে জামায়াতকে। এবং যে কারণে জামায়াতের আজকে সমালোচনা করা হয় সেই কারণগুলি কিন্তু বিএনপি আর জামায়াত মিলেমিশেই করেছে। আজম ভাই, আপনি যদি একটু মন্তব্য করতেন। জি জি প্লিজ একটু বলবো যদি বলেন। আপনার বক্তব্যে কিছু ভুল তথ্য আছে। যেমন গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু বাংলাদেশের মহামান্য হাইকোর্ট দিয়েছে, বিএনপি দেয়নি। এই যে আমি আজম ভাই মানুষ ভুল বুঝবে সেজন্য আমি বলি, 1978 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সবকিছু ঠিকঠাক ছিল বলে জনাব মতিউর রহমান নিজামী 91 সালে ভোরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন। পরে এটা কোনো কারণে এটা রদ করা হয়, পরে আদালতের নির্দেশে উনি পেয়েছেন। কিন্তু গোলাম আজমের বাংলাদেশে রাজনীতি করা, বাংলাদেশে অবস্থান করা, জামাতে ইসলামীকে রাজনীতি পূর্ব প্রতিষ্ঠা করা, সে সবই বিএনপির কাজ। আমি সেটা বলছি। এটা আজম ভাই জি দেখুন, আমি ক্লিয়ার করি আপনাকে। মতিউর রহমান নিজামী আজকে বেঁচে নেই। তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা তার বিষয়, কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন সেটা তার বিষয়, কিন্তু দৃশ্যমান বিষয়টা হলো যে কোর্ট গোলাম আজমকে দিয়েছে। এখন আপনি বলবেন যে বাংলাদেশে আসার অনুমতি 1978 সালে গোলাম আজম পেয়েছে। দেখুন, গোলাম আজম জন্মসূত্রে নাগরিক ছিলেন, সেই হেতু তাকে অনুমতির বিষয় না, তিনি নাগরিক হিসেবেই বাংলাদেশে আসেন। আর 1991 সালে কিন্তু বিএনপির সাথে জোট ছিল না, আপনি খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, 1991 সালের নির্বাচনের পরে সরকার গঠনে জামায়াতে ইসলামীকে নিয়েছিল, সমর্থন ছিল নিয়েছিল না, সমর্থন ছিল। 2001-এ সেটা ছিল, কিন্তু 91-তে ছিল না। বাট জামায়াতে ইসলামী সমর্থন ছিল, কিন্তু জামায়াতে ইসলামের সাথে কোনো অ্যালাই ছিল না। তখন জামায়াত ইসলামী আলাদা করে নির্বাচন করেছিল। কিন্তু 96 সালে কিন্তু আওয়ামী লীগের সাথে জামায়াত ইসলামী নির্বাচন করেছে। তারও 91-এর আগে যদি আপনি বলেন, 96 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে নাই কিন্তু জামায়াত ইসলামী। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা জামায়াতে ইসলামীর ব্রেন চাইল্ড, আওয়ামী লীগ সেইটার মধ্যে শামিল হয়েছিল অন্যান্য অনেক দলের মতো। আর মাঝখানে তো আজম ভাই আমি তো মাঝখানে স্মরণ করাই দেই, ঘাতক দালাল নির্মূল কমিটি নামে যে কমিটিটা হয়েছিল সেটাতে জাহানার ইমামকে রাষ্ট্রদ্রোহী এবং আরো তারা যারা ছিলেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী করেছিল, কিন্তু বিএনপি জেলে নেওয়া হয়েছিল কিন্তু জামায়াতকে খুশি করার জন্য। না আমি একটু বলি, 86 নির্বাচনের কথা আপনার মনে আছে কিনা? 86 নির্বাচন মনে আছে। 91-এর আগে 86 নির্বাচনে জামায়াত প্রথম নির্বাচনে এসেছিল, এবং যে নির্বাচনে জামায়াত ছিল, আওয়ামী লীগ ছিল, এরশাদ ছিল। রাইট। কথাটা এটা যদি সত্যি হয়, তাহলে এটা যদি আপনি এন্ডোর্স করেন, তাহলে পরিষ্কার যে জামায়াত বিএনপির আগেই আওয়ামী লীগ এবং এরশাদের সাথে অ্যালায়েন্স করে কিন্তু বাংলাদেশের রাজনীতির পটে আসে এবং তারা নির্বাচনে আসে। এটা কিন্তু খুবই পরিষ্কার। আর একটা বিষয় হলো যে জামায়াত আর বিএনপির সাথে ওই যে আপনি অ্যালায়েন্সের কথাটা বলেছেন, সেই অ্যালায়েন্সের চেয়েও আওয়ামী লীগের সাথে কিন্তু দীর্ঘকালী 86-তে ছিল, আবার 96-এর আন্দোলনেও কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগ যুগপৎ আন্দোলনে ছিল। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কাজেই জামায়াত যেমন আওয়ামী লীগের সাথে ছিল, জামায়াত বিএনপির সাথেও ছিল। আমরা দুইটা ডিগ্রি চর্চায় সকল রাজনৈতিক দলকে দুইটা ডিগ্রি আর মাত্রা কি এক? আওয়ামী লীগের সাথে যতটা জামাত ছিল আর বিএনপির সাথে যতটা জামায়াত ছিল এক বা
দুই, সেই হিসাবটা তো পরের কথা। বড় কথা হলো যে শুরুটা তো আওয়ামী লীগের সাথে, শুরুটা তো এরশাদের সাথে 86-এ। আচ্ছা অতএব আমরা 1-2 এর হিসাবটা পরে বলি, আচ্ছা, শুরুটা কাদের সাথে সেটা বলি। আর বড় কথাটা হলো যে শুরুটা বিএনপির জামায়াত, সঙ্গে, শুরুটা আমরা বিএনপির সঙ্গে। আমরা আমরা গণতন্ত্রের চর্চায় সকলকেই আমরা কিন্তু স্পেস দিয়েছি, আওয়ামী লীগকে স্পেস দেইনি। আওয়ামী লীগকে স্পেস না দিলে বাকশাল থেকে কি করে আওয়ামী লীগ হলো নতুন করে আবার? ওই যে 78 সালে যখন নতুন করে গণতন্ত্রের চর্চা শুরু করলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনই আওয়ামী লীগের জন্ম, তখনই বিএনপির জন্ম, তখনই ইসলামিক ডেমোক্রেটিক লীগ ছিল তার জন্ম। আচ্ছা, আমরা বোধহয় আজম ভাই আপনাকে বুঝতে পেরেছি, এবং আজম ভাইয়ের সংযোগটাও খুব বাড়াবাড়ি রকমের খারাপ করছে। আমি একটু জনাব ডক্টর এম শাহিদুজ্জামানের কাছে একটু জানতে চাইবো যে স্যার, আপনি তো এটা শুনলেনই, আপনার কাছে কি মনে হয় জামায়াত আর বিএনপির সম্পর্ক আগে যেরকম ছিল এখন সেরকমই আছে? আমাদের বিবেচনায় যে সম্পর্কটা যে অবনতি ঘটলো, জামায়াত আর বিএনপি যে পরস্পর মুখোমুখি একটা অবস্থানে দাঁড়ালো, এর জন্য আসলে মানে কি ঘটনা বা কোন বিষয়টা দায়ী বলে আপনি মনে করেন, বা এর পিছনে কি রয়েছে? প্রফেসর এম শাহিদুজ্জামান। ধন্যবাদ খালেদ। তোমার প্রশ্নটা প্রথমে যে জিজ্ঞেস করেছিলে, ইটস এ ভেরি পাওয়ারফুল কোশ্চেন, অত্যন্ত শক্তিশালী একটা প্রশ্ন, এবং আমি এর উত্তর দিতে গেলে একটা প্রোফাউন্ড ডিসএগ্রিমেন্টে চলে যাচ্ছে আমার বন্ধু অ্যাডভোকেট সাহেবের সাথে, আজম সাহেবের সাথে। কেননা আমাকে দেখতে হচ্ছে, সেই ঘুরে চলে যেতে হচ্ছে 1979-80-তে। আমরা তখন তিনজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রিফ করতাম ইরান ইরাক ওয়ার নিয়ে, সন্ধ্যার সময় অন্তত, সপ্তাহে 3 দিন রাত্রি 9টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত। আমি, আমাদের বিসে তৎকালীন চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার মোমেন, উনি এখনো জীবিত, এবং আমাদের সাথে আরো দুজন ছিলেন, ডক্টর CM শামীম ক্যালিফোর্নিয়াতে অধ্যাপনা করছেন, এবং ডক্টর শওকত হাসান, যিনি অটোয়াতে সেটেল করেছেন। আমি আপনাকে বলি, প্রেসিডেন্ট জিয়াকে যখন আমরা ব্রিফ করতাম, প্রায় কিন্তু তিনি আমাদেরকে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন। তাকে তার নিকটস্থ সিনিয়র কোনো পলিটিশিয়ান যদি জিজ্ঞেস করতেন যে স্যার, আপনি জামাতের সাথে কেন সংযুক্ত করছেন বিএনপিকে, জামাত কেন, প্রেসিডেন্ট জিয়া, আমার এখনো মনে পড়ে স্পষ্টই, কিছুটা রাগত স্বরে বলতেন, ওরা তাহলে কোথায় যাবে? ওদেরকে কি আপনি মানে বিশ্বাসঘাতক ভেবে সারাক্ষণ কতদিন তাদেরকে দূরে ঠেলে রাখবেন? তাদের কি রাজনীতির অধিকার নেই? আমার কি দায়িত্ব নেই তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার? দেখেন, এটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। প্রেসিডেন্ট জিয়া যে আবেগপ্রবণ ভাবে জামাতের প্রসঙ্গটা টেনেছে এবং বিএনপি এবং তার নিজের রাজনীতির সাথে সংযুক্ত করতে চেয়েছে, এটা কিন্তু আবেগপ্রবণ ছিল না, এটা অত্যন্ত ক্যালকুলেটেড ছিল। কেননা ওই সময়টায় তিনি, তার যে উত্থান ঘটেছিল, যে কঠিন বছরগুলো 77, 78, 79, তখন তিনি খড়কুটোর মতো প্রায় রাজনৈতিক অ্যালাই খুঁজছিলেন। আওয়ামী লীগ তাকে বারবার কোণঠাসা করেছে, তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতে ইসলামী। এবং জামাতে ইসলামীর নেতৃত্বকে প্রেসিডেন্ট জিয়া দেখলেন যে তার রাজনীতির সাথে সংযুক্ত করতে পারলে তার সংখ্যাগত দিক থেকে রাজনীতিতে প্রবেশ করার উৎকর্ষটা ঘটবে। এবং এজন্যই আমি বলছি যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন, জামাতে ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল। আমি আবার বলছি, আজম সাহেব, আপনি কিছু মনে করবেন না, ব্যক্তিগত কিছু না, কিন্তু আপনার সাথে আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি যে জামাতকে যেভাবে প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল, কেননা ওই সময় প্রেসিডেন্ট জিয়া কিন্তু অনেক সময় কাটাতেন বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে। আমার যারা সমসাময়িক তখনকার, তাদের মধ্যে চিরং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আব্দুল করিম সাহেব, আরো অন্যান্য ছিলেন যারা বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন। প্রেসিডেন্ট জিয়া কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ, মুসলমানদের ইতিহাস নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এবং সেই অর্থে আমি বলবো যে জামাতে ইসলামীকে প্রেসিডেন্ট জিয়া, আমার এটা অত্যুক্তি হবে না বলতে, যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমান্ত এবং এই যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 47-এর সীমান্তকেই বজায় রেখেছি, এটাকে কিন্তু প্রেসিডেন্ট জিয়া দেখতেন যে আমাদের দেশের যে স্বতন্ত্র যে আইডেন্টিটি,
অর্থাৎ এই যে সেই অষ্টম নবম, আই এম সরি, 12th সেঞ্চুরি থেকে যে সুলতানেট অফ বেঙ্গল ইভলভ করেছে, একদিন প্রেসিডেন্ট জিয়া কিন্তু এই কথাও বলেছিলেন যে আমাদের পলিটিক্যাল রুটস হচ্ছে এই ইখতিয়ার বিন বখতিয়ার খিলজির সময় থেকে, সুলতানেট অফ বেঙ্গল। স্যার, এই বিষয়টা তার নিজস্ব ছিল না, স্যার আমাদের তাকে সাথে নিশ্চয়ই এইভাবে ব্রিফ করা হয়েছিল স্যার আমি এবং একটু এটা তিনি স্যার মেনে আমি একটু নিতেন। আমি একটু সেই স্যার অর্থে কিন্তু আমি একটু স্যার মাঝখানে একটু থামাই। প্রফেসর শাহিদুজ্জামান আমাদের সাথে জনাব আহমেদ আজম খান আবার ফিরে এসেছেন। তো আপনি বলছিলেন যে মানে জামায়াতকে রাজনীতিতে পুনর্জীবন দেয়াতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই জায়গা থেকে যদি স্যার এরপরে 91-96-তে যে আর্গুমেন্ট করলেন আহমেদ আজম খান ভাই, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। এখন তিনি শুনছেন এখন আমাদের, তিনি স্যার। ও আচ্ছা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এভাবে যে মৃত্যুবরণ করবেন সেটা তো কেউ ভাবেনি, কারণ ওই সময়টায় তার পূর্ণাঙ্গ প্রচেষ্টা ছিল ইসলামী বিশ্বের সাথে একটা বিশেষ সংযোগ স্থাপন করা। আমরা তাকে যখন ব্রিফ করতাম সপ্তাহে 3 দিন প্রায় এই বঙ্গভবনে বসে, এবং সেখানে তিনি বারবার ইরান ইরাক যুদ্ধের খুঁটিনাটি জানতে চেষ্টা করতেন, কেননা তিনি তার সদস্য ছিলেন। মাঝে মাঝে হঠাৎ প্রেসিডেন্ট জিয়াউল হকও পাকিস্তান থেকে তাকে টেলিফোন করতেন এবং আমাদেরকে তার সামরিক সচিব পাশের ঘরে চলে যেতে বলতেন। তিনি 20 মিনিট আধ ঘন্টা প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে আলাপ করতেন কিভাবে ইরান ইরাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন, কেননা তিনি নিজেকে ভাবতেন ইসলামী বিশ্বে তার একটা স্বতন্ত্র অবস্থান তিনি গড়ে তুলবেন। এটা এত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেদিক থেকে চিন্তা করলে যে ডোমেস্টিক পলিটিক্সে জামাত ও ইসলামী দলগুলো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করত। এবং আমি বললে এটা অত্যুক্তি হবে না যে বিএনপি যে জিয়াউর রহমান যে ফাউন্ডেশন করেছিলেন তার মূল শক্তি ছিল ইসলামিক ফোর্সেস, ইসলামিক রাজনীতি। কিন্তু স্যার এখানে তো একটা কথা, আমরা এটা যদি মেনেও নেই, কিন্তু ইসলামিক রাজনীতি বা ইসলামিক শক্তি আপনি ইরাক ইরান বা যদি প্যালেস্টাইনের ক্ষেত্রেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি অবস্থান দেখেন, তাহলে এটা একদম স্পষ্ট, এটাতে আর কোনো মানে ডাউট রাখারই কোনো জায়গা নাই। কিন্তু ঘটনা হইতেছে যে তার মানে তো এইটা না যে জামায়াতে ইসলামীর আদর্শ বিএনপি ধারণ করে। জামায়াতে ইসলামীর আদর্শের সাথে তো বিএনপির অমিল থাকতেই পারে, বা এক ধরনের মানে শত্রু বন্ধু থাকতে পারে। আপনি যদি 91-96-2001-এর পার্সপেক্টিভ থেকে আপনি বলেন যে সত্যিই কি জামায়াত আর বিএনপি মিলেমিশে ছিল, নাকি জামায়াত আর বিএনপির মধ্যে একটা দূরত্ব সবসময় ছিল, যেমনটা দাবি করছেন জনাব আহমেদ আজম খান? আমার কাছে কিন্তু জিয়াউর রহমানের সময় সেই দূরত্ব চোখে পড়েনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন মতাদর্শগতভাবে জিয়াউর রহমান আর জামাতের এই ধর্মীয় রাজনীতির প্রতি তার কোনো রকমের আগ্রহ ছিল না। তার আগ্রহটা আমি যতদূর বুঝতে পেরেছি, তিনি কিন্তু বিএনপির মতাদর্শকে তখনও মানে ওই সময়টায় ইনফ্যান্সিতে ছিল, কিভাবে গড়ে উঠবে তার জন্য তিনি প্রচুর গবেষকদের ডাকতেন যে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা কি হবে। এবং আপনি এটা ঠিকই বলেছেন, জামাতের যে মতাদর্শ, যেমন ধরেন এই যে শরিয়া আইনের বিধান করা, তারপর জামাতের যে মৌলিক ধারণাগুলো মওদুদি, এগুলোর প্রতি জিয়াউর রহমানের সামান্যতম আগ্রহ ছিল না। তার আগ্রহটা ছিল এই জন্য যে তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশের যে স্বতন্ত্র অবস্থান দাঁড় করাবেন, সেদিক থেকে জামাতই ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। কেননা আওয়ামী লীগকে ফাইট করতে হলে এবং ভারতের বিপক্ষে ইসলামী বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উপস্থাপন করতে, এবং তাছাড়া আপনি হয়তো যেটা আমি ইন্ডিকেট করলাম যে পাকিস্তানের সাথে কিন্তু জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে ফোনে কথা বলতেন। কাজেই রাজনৈতিক দিক থেকে জামাতকে তিনি ব্যবহার করতে চেয়েছেন, ইউজ করতে চেয়েছেন ভারতের। স্যার আমাদের তো খুব সময় নাই। আপনি যদি স্যার এখন বেগম জিয়ার আমলে 91-96 বা বেগম জিয়া যখন থেকে পার্টির নেতৃত্ব দিয়েছেন তখন থেকে জামায়াতের সাথে বিএনপির সম্পর্কটা যদি একটু বলে, আপনি কেন এই মুহূর্তে আপনি তাদের মধ্যে খুব একটা শত্রুতা দেখেন কিনা, এটা যদি একটু বলতেন স্যার 1-2 মিনিটে। স্যার ধন্যবাদ। বেগম জিয়ার সময় কিন্তু বেগম জিয়ার খুব একটা মানে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে রাজনীতির ব্যাপারে তার খুব বেশি গভীর যে গবেষণাধর্মী মনোভাব,
সেটা ছিল না, স্বাভাবিক কারণেই ছিল না। তিনি এক্সপেক্ট করেননি যে রাজনীতির দায়িত্ব তার হাতে পড়বে। সুতরাং তিনি অনেক বেশি রিলাই করতেন তার আমলাদের উপর, এবং বিএনপি সেই সময় উদীয়মান নেতৃত্ব, তার এরা কিন্তু জিয়াউর রহমানের সময় তাদেরকে অনেকে চিনতই না, যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরো অন্যান্য আমির খসরু, মাহমুদ চৌধুরী বলেন, এরা এরা বেগম জিয়ার প্রোডাক্ট, এবং প্রেসিডেন্ট জিয়ার সাথে এদের কোনো সম্পর্ক কোনো কিছুই ছিল না। কাজেই এতে অবাক আপনি যেই প্রশ্নটা করলেন শেষে, যে কেন জামাতের সাথে বর্তমানে দূরত্ব হয়ে গেল, এটার কারণ হচ্ছে এই যে প্রেসিডেন্ট জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এদের সরাসরি কোনো পরিচিতিই ছিল না। ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগ দিয়েছে জিয়ার মৃত্যুর প্রায় 10 বছর পরে, এবং এখন যদি আপনি তার কথাগুলো শুনেন, তার ভাষাগুলো শুনি, আমি অবাক হয়ে যাই। আমি কিছুতেই জিয়াউর রহমানের সাথে এই ভদ্রলোককে রিলেট করতে পারি না। তিনি বামপন্থী ছিলেন, এবং এই যে এখনকার যারা রয়েছে, আমির খসরু, মাহমুদ চৌধুরী বলেন, তারপরে এই যে একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন, 9 বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান। এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে, তা না হলে এটা কিভাবে সম্ভব আমার যে তো বিএনপিতে আপনি। স্যার আমি একটু আপনাকে আবার পরে আপনার কাছে ফিরে আসবো, কিন্তু স্যার আপনি যে 9 বছর লাভ দিয়ে, তো আপনি তো এটাকে অন্যভাবেও দেখতে পারতেন যে উনি 9 বছর আসলে অনেক, আপনি সালাউদ্দিন সাহেবের কথা বলতেছেন যে অনেক ভুক্তভোগী হয়েছেন। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি দেখবেন যে দল 15 বছর এরকম নিষ্পেষণের মধ্যেও, আওয়ামী লীগের এরকম দুঃশাসনের মধ্যে দলটিকে তিনি একসাথে ধরে রেখেছেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আপনি দেখতে পারতেন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন, কিন্তু